আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসার পাগল হয়ে তুই লেখাপড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আর একে অনেকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই ময়ূরের পেখম পড়ুক না কেন, কাক কাকই থাকে। কাক কখনো ময়ূর হতে পারে না। আমি তো ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এটা ভেবে যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসেছে, তাকে ভালোবেসেছি। এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে আর অপমানিত হতে পারছিলাম না। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনায় ভালো ছিলাম বলে অনেকে আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনোদিনও আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার ব্যক্তিগত সব কথাই শেয়ার করতাম, আর ওর সাথে বেশি সময় থাকতাম। আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তাও কি কখনো বলার সাহসই পাইনি। যখন ওকে মনের কথা বলতে যাবো ভাবতাম, তখনই বারবার মনে হতো যদি ভালোবাসার কথা বলতে ওর সাথে বন্ধুত্বটা হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কিভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারিনি। তাহলে চলুন আপনাদেরকে অনেকদিন আগের কথা শুনিয়ে নিয়ে আসি। অনেকদিন আগের কথা, একদিন ও আমাকে হঠাৎ করে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে, কিন্তু কি জন্য তা আমি জানি না। আমি স্বর্ণার কথা মতো কলেজের শেষে ওখানে গিয়ে ওয়েট করছিলাম ওর জন্য। তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে, আর এতে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর ভীত গলায় বললাম, আরে কে আপনি, আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম, কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝি আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, এই ফাজিলের বান্ধবী ফাজিল, তোর ফাজলামো বন্ধ কর। এটা বলার জন্য কি আমাকে এখানে ডেকেছিস? ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ, ফাজলামো নাতে কি? হ্যাঁ, কলেজের সব ছেলে ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা আমি ফাজলামি স্যার কি বা বলবো? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো কোনো খোঁটা দিয়েছি? দেই নাই, বরং তোকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুইও আমাকে ভালোবাসিস। আমি হঠাৎ স্বর্ণার কথায় চমকে উঠে বললাম, কি বলছিস তুই এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু... থাক থাক, আর মিথ্যা বলে লাভ নেই চাঁদ। আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস, আর হয়তো এটা ভাবছিস এসব আমি কি করে জানলাম। তাহলে শোন, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর মনের সব অব্যক্ত কথা তোর এই ডায়েরিতে লিখিস, আর আমি সেখান থেকেই জানতে পেরেছি। তাই তোর না বলার কোনো মানেই দেখি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনোই টাকা পয়সা ধনী গরিব থেকে আসে না, এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি। বলে আবার আমাকে জড়িয়ে ধরে। আমি আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না। হ্যাঁ, তো আমি ওকে ভালোবাসি, আর এতদিন ওকে হারানোর ভয় ছিল, কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কি লাভ ওকে ফিরিয়ে দিয়ে? তাই আমি ওকে ভালোবাসি বললাম। আর এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি সব কিছুতেই পিছিয়ে পড়ি, আর এতটাই পিছিয়ে পড়ি যে যেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু হাতে বেশি সময় নেই। তবু অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষাও আসে। অনেক কষ্টে আমি সব পরীক্ষাগুলো দিই, আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেই দিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ একমাত্র আমি সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করেছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজ কেউ পাশে দাঁড়িয়ে আমাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনের বার ভালো করবি। মনে মনে যখন কষ্ট নিয়ে আমি সোনার কাছে যাই, তখন সে আমাকে কতটা ভালোবাসে, কতটা পাশে আছে, তার প্রমাণ কি দিল তা তো দেখতেই পেলেন। যাই হোক, মনে একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল,
যখন মুখ নিয়ে বাবা মার সামনে যাব তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। যখন বাড়িতে ঢুকবো তখন থেকে বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না যেখানে আগুন কে লাগিয়েছে। তারপর যখন আমি বাড়ির ভিতরে ঢুকলাম তখন যেন আমার মাথায় দ্বিতীয়বারের মতো আকাশ ভেঙে পড়লো, কারণ মা বাবা দুজনে মিলেই আমার সব বই খাতায় আগুন লাগিয়ে দিয়েছে। সেই সাথে আমার কাপড়ও বাহিরে ছিঁড়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ঢুকতে দেখার সাথে সাথে আব্বু বলে উঠলো, তুই এ বাড়িতে কেন এসেছিস? বাড়িতে আসবো না তো কোথায় যাবো আব্বু? তুই কোথায় যাবি সেটা তুই ভালো করে জানিস, তবে আজকের পর থেকে তুই না এ বাড়িতে থাকবি আর না আমাকে আব্বু বলে ডাকবি।